শুভ সন্ধ্যা সবাইকে। আজ হলো 7 আগস্ট শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো দায়িত্ব পালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের চিহ্নিত করার নির্দেশ, পরীক্ষার ফল আশাপ্রদ করতে স্কুলের সার্বিক উন্নয়নে মিশন 30 কাছাড় জেলা প্রশাসনের, পরীক্ষায় হতাশাজনক ফলাফলের প্রেক্ষিতে 33টি স্কুলকে চিহ্নিত করে এগুলোর উন্নয়নে গুরুত্ব আরোপ করল কাছাড় জেলা প্রশাসন। শুধু তাই নয়, বিদ্যালয়গুলোর শিক্ষা এবং মান উন্নয়নে মিশন 30 কর্মসূচি গ্রহণের ইঙ্গিতও দেওয়া হয়েছে। কর্মসূচিকে সফল করতে বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন প্রশাসনিক আধিকারিকরা। জানা গেছে, চলতি বছর মাধ্যমিকে কাছাড় জেলায় হতাশাজনক পারফরমেন্সের জন্য শিক্ষার মান উন্নয়নে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে প্রশাসন। এবার গোড়া থেকে শিক্ষার মান উন্নয়ন করতে 30 স্কুল চিহ্নিত করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ প্রধান শিক্ষকদের চিহ্নিত করে পরিবর্তনের চিন্তাভাবনাও রয়েছে প্রশাসনের। সূত্রের খবর, কাছাড়ের মিশন 30 অধীনে বিদ্যালয়গুলির শিক্ষাগত ফলাফলের উন্নয়নের লক্ষ্যে একটি বিস্তারিত পর্যালোচনা বৈঠক করেন জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তা। বৈঠকে অতিরিক্ত জেলা আয়ুক্ত জাগৃতি কালওয়ার উপস্থিত ছিলেন শিক্ষা বিভাগের কর্তা ব্যক্তিরাও। সাম্প্রতিক এই বৈঠকে খণ্ড প্রাথমিক শিক্ষা আধিকারিক এবং জেলা প্রকল্প আধিকারিকদের নির্দিষ্ট বিদ্যালয়গুলিতে নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়। এমনকি শ্রেণীকক্ষে 15 থেকে 30 মিনিট বসে শিক্ষা পদ্ধতি পর্যবেক্ষণ করা, শিক্ষক শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করতে সভায় শিক্ষা আধিকারিকদের নির্দেশ দিয়েছেন জেলা আয়ুক্ত। পাশাপাশি অঙ্ক, বিজ্ঞান, ইংরেজি ও সমাজবিদ্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিশুরা পিছিয়ে পড়ছে কিনা তা চিহ্নিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। যেসব প্রধান শিক্ষক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন তাদের চিহ্নিত করে প্রয়োজনে পরিবর্তনের কথাও বলা হয় সভায়। বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শুধু শৌচালয় ও বেঞ্চ পরীক্ষা করে ক্ষান্ত না থেকে আরও গভীরে যেতে বলা হয়েছে আধিকারিকদের। এদিকে খেলাধুলা, ইকো ক্লাব ও পুষ্টি বাগানের অনুদানের যথাযথ ব্যবহার নিশ্চিত করারও নির্দেশ দেওয়া হয়। শিক্ষক প্রশিক্ষণ আরও সহজলভ্য করতে দূরবর্তী টিটি কলেজ ও ডায়েটে না পাঠিয়ে ক্লাস্টার স্তরে প্রশিক্ষণের আয়োজন করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় এদিনের সভায়। বৈঠকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় শিক্ষা সেতু পোর্টালে কম উপস্থিতি এবং মধ্যাহ্নভোজনের সংখ্যা বাড়িয়ে দেখানো বা অসামঞ্জস্য নিয়ে, যা তথ্য বিকৃতির ইঙ্গিত বলে মনে করছে প্রশাসন। তাই এখন থেকে এ ব্যাপারে নজরদারি চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 3 বা ততোধিক বিষয়ে অকৃতকার্য পড়ুয়াদের বিশেষ সহায়তার ব্যবস্থা করা এবং অনুপস্থিতি রুখতে আগামী 28 তারিখের মধ্যে অভিভাবক শিক্ষক বৈঠকের আয়োজনের নির্দেশ দেওয়া হয়। মাঠ পর্যায়ে দ্রুত ও সমন্বিত কাজের জন্য শীঘ্রই খণ্ডভিত্তিক দায়িত্ব বন্টন করা হবে বলেও বৈঠকে জানিয়ে দেওয়া হয়। পরবর্তী খবরটি হলো, পাহাড় লাইনে ফের প্রকৃতির রুদ্ররূপ দেখা দেওয়ায় রেল চলাচল নিয়ে গভীর অনিশ্চয়তা দেখা দিয়েছে। নিউ হারাঙ্গাজাও রেল স্টেশন সংলগ্ন 3 কিলোমিটার অংশে থাকা 1 এবং 2 নম্বর রেল লাইনটি ভয়াবহ ক্ষতির মুখে পড়েছে। প্রাথমিকভাবে রেল কর্তৃপক্ষের ধারণা, এই ক্ষতিগ্রস্ত অংশ সম্পূর্ণ মেরামত করে স্বাভাবিক পরিষেবা ফিরিয়ে আনতে 1 মাস বা তার চেয়েও বেশি সময় লেগে যেতে পারে। রেল সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত এলাকাটি অত্যন্ত দুর্গম এবং ভূমিধস-প্রবণ। পাহাড়ি অঞ্চলে আবহাওয়ার দ্রুত পরিবর্তন, অবিরাম বৃষ্টি এবং মাটির অস্থিরতার কারণে কখন কী পরিস্থিতি তৈরি হবে তা আগে থেকে অনুমান করা কঠিন। ফলে মেরামতির কাজ শুরু হলেও প্রকৃতির বাধার কারণে তা বারবার ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বর্তমানে রেল চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে 3 নম্বর লাইনটি। তবে বর্তমানে এই লাইন নিয়ে উদ্বেগে রয়েছেন রেল আধিকারিকরা। পর্যবেক্ষণে দেখা গেছে, একটি ট্রেন পার হওয়ার পর কিছু অংশে রেল লাইন সামান্য বসে যাচ্ছে। এতে লাইনের স্থিতিশীলতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। যদিও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে, বর্তমানে প্রতিটি ট্রেন চলাচলের পরই সংশ্লিষ্ট অংশে রেলকর্মীরা জরুরি ভিত্তিতে পরিদর্শন ও মেরামতির কাজ করে প্রয়োজনীয় মাটি ভরাট, ট্র্যাকের অ্যালাইনমেন্ট ঠিক করা এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করার পরই পরবর্তী ট্রেনকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিকের তুলনায় অনেক ধীরগতিতে পরিচালিত হচ্ছে। ফলে সময়সূচিতেও বিঘ্ন ঘটার সম্ভাবনা দেখা দিয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, যাত্রী নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করা হবে না। পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রকৌশলী ও প্রযুক্তিগত কর্মীরা দিনরাত কাজ করে যাচ্ছেন। তবে আবহাওয়া অনুকূলে না এলে ক্ষতিগ্রস্ত 2টি ট্র্যাক দ্রুত সচল করা সম্ভব হবে না।
পাহাড়ি রেলপথে এই নতুন সংকটের ফলে যাত্রী ও পণ্য পরিবহন উভয় ক্ষেত্রেই প্রভাব পড়বে বলে আশঙ্কা তৈরি হয়েছে। ফলে এখন সবার নজর প্রকৃতির দিকে। আবহাওয়া অনুকূলে থাকলে মেরামতির কাজ দ্রুত এগোবে, অন্যথায় স্বাভাবিক পরিষেবা ফিরতে আরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে। পরবর্তী খবরটি হল, বিচারাধীন মামলার নিষ্পত্তিতে কাছাড়ে মেডিয়েশন ফর নেশন 3.0 বিশেষ অভিযান। আদালতের বাইরে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিচারাধীন মামলার দ্রুত ও শান্তিপূর্ণ নিষ্পত্তিকে উৎসাহিত করতে কাছাড় জেলায় শুরু হলো মেডিয়েশন ফর নেশন 3.0 বিশেষ মধ্যস্থতা অভিযান। আসাম রাজ্য আইন পরিষেবা কর্তৃপক্ষ এবং গৌহাটি উচ্চ আদালতের মেডিয়েশন সেন্টারের নির্দেশনায় কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ এই কর্মসূচি বাস্তবায়ন করছে। ভারতের সর্বোচ্চ আদালতের মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি অনুমোদিত এই সর্বভারতীয় উদ্যোগের লক্ষ্য বিচারাধীন উপযুক্ত মামলাগুলিকে মধ্যস্থতার মাধ্যমে দ্রুত, সৌহার্দ্যপূর্ণ ও পারস্পরিক গ্রহণযোগ্য উপায়ে নিষ্পত্তির সুযোগ করে দেওয়া। এর মাধ্যমে যেমন আদালতের মামলার জট কমবে, তেমনি বিরোধ নিষ্পত্তির একটি কার্যকর বিকল্প পদ্ধতি সম্পর্কে মানুষের আস্থা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। বিশেষ এই অভিযানে মধ্যস্থতার উপযোগী বিচারাধীন মামলাগুলিকে চিহ্নিত করে পর্যায়ক্রমে মেডিয়েশন সেন্টারে পাঠানো হবে। পাশাপাশি মধ্যস্থতার গুরুত্ব ও উপযোগিতা সম্পর্কে সাধারণ মানুষ এবং মামলাকারীদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন প্রচারমূলক কর্মসূচিরও আয়োজন করা হবে। দ্রুত, গোপনীয়, স্বল্প ব্যয়সাপেক্ষ এবং সৌহার্দ্যপূর্ণ বিরোধ নিষ্পত্তির অন্যতম কার্যকর মাধ্যম হিসেবে মধ্যস্থতাকে আরও জনপ্রিয় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এই অভিযানের আওতায় বৈবাহিক বিরোধ, মোটর দুর্ঘটনা ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা, চেক বাউন্স মামলা, আপোষযোগ্য ফৌজদারি মামলা, ভোক্তা সংক্রান্ত বিরোধ, ঋণ পুনরুদ্ধার মামলা, সালিসি ও বাণিজ্যিক বিরোধ, চাকরি সংক্রান্ত বিরোধ, সম্পত্তি বিভাজন মামলা, উচ্ছেদ মামলা, ভূমি অধিগ্রহণ সংক্রান্ত মামলা, শ্রম বিরোধ এবং অন্যান্য উপযুক্ত দেওয়ানি মামলা সহ বিভিন্ন ধরনের মামলা মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির জন্য বিবেচনা করা হবে। কাছাড় জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ জেলার মামলাকারী, আইনজীবী এবং সাধারণ মানুষের প্রতি এই বিশেষ অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যাদের নামে মেডিয়েশনের নোটিশ জারি হবে তাদের নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট আদালত অথবা মেডিয়েশন সেন্টারে উপস্থিত থেকে মধ্যস্থতা প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে। জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের সচিব জানান, আদালতের বাইরে আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির সংস্কৃতিকে আরও শক্তিশালী করে দ্রুত, সহজ ও মানবিক বিচার প্রক্রিয়া গড়ে তুলতেই এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পরবর্তী খবরটি হল, বিচার ব্যবস্থার ব্যর্থতা, 22 বছর জেল কাটার পর অভিযুক্তকে বেকসুর খালাস সুপ্রিম কোর্টের। উড়িষ্যার এক ব্যক্তিকে 22 বছর কারাবাসের পর সমস্ত অভিযুক্তকে বেকসুর খালাস দিল সুপ্রিম কোর্ট। দীর্ঘ 2 দশকেরও বেশি সময় ধরে পর্যাপ্ত ও গ্রহণযোগ্য প্রমাণ ছাড়াই তাকে কারাগারে থাকতে হয়েছে উল্লেখ করে এই ঘটনাকে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার সম্মিলিত ব্যর্থতা বলে কড়া মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। বেকসুর খালাস পাওয়া ওই ব্যক্তির নাম অর্জুন জানি। 2004 সালে উড়িষ্যার নবরঙ্গপুর জেলার 3 মহিলাকে হত্যার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এরপর থেকেই তিনি কারাগারে বন্দী ছিলেন। 3 বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানিতে জানায়, বিশ্বাসযোগ্য প্রমাণের অভাবে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব হয়নি, অথচ 22 বছর ধরে তার ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল, যা অত্যন্ত উদ্বেগজনক। আদালতের পর্যবেক্ষণ, কোনো ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ ছাড়াই তাকে 2 দশকেরও বেশি সময় কারাগারে কাটাতে বাধ্য হওয়া দেশের বিচার ব্যবস্থার এক সম্মিলিত ব্যর্থতার প্রতিফলন। আদালতের মতে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে গ্রেফতার, হেফাজতে নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, দুর্বল সাক্ষ্য প্রমাণের উপর নির্ভর করে নিম্ন আদালতের দোষী সাব্যস্ত করা এবং হাইকোর্টের দীর্ঘ উদাসীনতা সব মিলিয়ে এই অবিচার ঘটেছে। বেঞ্চ আরও পর্যবেক্ষণ করে, গণতন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠান যখন প্রত্যেক নাগরিক, বিশেষ করে দরিদ্র ও প্রান্তিক মানুষের কাছে ন্যায় বিচার পৌঁছে দেওয়ার চেষ্টা করছে, তখন সাংবিধানিক আদালতগুলিকেও আত্মসমালোচনা করে আরও সংবেদনশীল ভূমিকা গ্রহণ করতে হবে। আদালতের মতে, বিচারপতি দীর্ঘ বিলম্ব প্রান্তিক মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার কেড়ে নিচ্ছে। পরবর্তী খবরটি হল, বিধায়কদের সংখ্যা নয়, মূল রাজনৈতিক সংগঠনই আসল, প্রতীক মামলায় গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রাজনৈতিক দলের প্রতীক এবং দল ত্যাগ সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ মৌখিক পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। শিবসেনার ভাঙ্গন ও প্রতীক বিতর্কের শুনানিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, শুধুমাত্র পরিষদীয় দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলেই
কোনো গোষ্ঠীকে মূল রাজনৈতিক দল হিসেবে ধরা যায় না। এক্ষেত্রে দলের মূল সংগঠন ও তার সাংগঠনিক কাঠামোকেই বেশি গুরুত্ব দিতে হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বি মোহনের বেঞ্চে এই মামলার শুনানি হয়। শুনানিতে বিচারপতিরা বলেন, আইন অনুযায়ী পরিষদীয় দলের চেয়ে মূল রাজনৈতিক দলের কর্তৃত্ব বেশি। ফলে বিধায়ক বা সাংসদের সংখ্যাগরিষ্ঠতা কোনো বিরোধীর একমাত্র মাপকাঠি হতে পারে না। শিবসেনার নাম ও তীরধনুক প্রতীক একনাথ শিন্ডে শিবিরকে দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন উদ্ধব ঠাকরে। একই সঙ্গে দল ত্যাগ বিরোধী আইনের আওতায় শিন্ডে ঘনিষ্ঠ বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও আদালতে উঠেছে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি মন্তব্য করেন, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণই আইনের চোখে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পরিষদীয় দলে সংখ্যাগরিষ্ঠতা থাকলেও তা মূল সংগঠনের সিদ্ধান্তকে অগ্রাহ্য করতে পারে না। আদালতের পর্যবেক্ষণ, কোনো দলকে চিহ্নিত করার ক্ষেত্রে শুধুমাত্র পরিষদীয় শক্তির উপর নির্ভর করা যথাযথ নয়। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।